আসসালামুআলাইকুম সবাইকে। আমি জাইফা। আজকে শেয়ার করব কিছু এটিকুয়েট নিয়ে। কোর্টে মুভ করতে গেলে একজন লয়ার হিসেবে আমাদের অনেক কিছুই ফলো করতে হয় এবং তা যদি ফলো না করি তাহলে কোর্টকে অবমাননা করার জন্য আমাদের শাস্তি পেতে হয়। তাই কথা না বাড়িয়ে আজকে ডিসকাস করব ক্যাননস অফ প্রফেশনস কন্ডাক্ট অ্যান্ড এটিকুয়েট নিয়ে। একজন লয়ারকে কী কী রুলস ফলো করতে হয় তা আজকে শেয়ার করব আপনাদের সাথে। এখানে একজন অ্যাডভোকেটকে কিছু নর্মস মেনে চলতে হয় এবং অ্যাডভোকেটদের অবশ্যই পেশার সদস্য, তাদের ক্লায়েন্ট, কোর্ট এবং মেম্বার্স অফ দ্য পাবলিক জেনারেলিদের সাথে রিলেশনের ক্ষেত্রে সঠিক আচরণের কিছু সার্টেইন নর্মস আছে, তা মেনে চলতে হবে। তো একজন অ্যাডভোকেটের সাথে আদার অ্যাডভোকেটের বিহেভ কেমন হবে, ক্লায়েন্টের সাথে কেমন হবে কোর্টের ক্ষেত্রে এবং কেমন হবে পাবলিক জেনারেলের ক্ষেত্রে, তা আমি আলাদা আলাদা পয়েন্ট করে বুঝিয়ে দেব। প্রথমে দেখব কন্ডাক্ট উইথ রিগার্ড টু আদার অ্যাডভোকেট। তো এখানে কিছু পয়েন্ট আছে, এগুলো আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন প্রথমে আছে টু আপহোল্ড দ্য ডিগনিটি অফ দ্য প্রফেশন, মানে প্রত্যেক অ্যাডভোকেটের কর্তব্য হলো অল টাইম তার ডিগনিটি এবং হায়ার স্ট্যান্ডিং অফ হিজ প্রফেশনকে বজায় রাখা এবং সেই সাথে তার নিজের ডিগনিটিকেও সদস্য হিসেবে বজায় রাখা। তারপরে আছে অ্যাডভার্টাইজমেন্ট ইজ প্রহিবিটেড এক্সেপ্ট প্রফেশনাল কার্ডস, নেম প্লেটস এক্সেট্রা। মানে এখানে বলেছে একজন অ্যাডভোকেট কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বা অন্য কোনো উপায়ে তার প্রফেশনাল এমপ্লয়মেন্টের আবেদন করতে পারবে না। তবে এখানে একটি কথা হলো, এই ক্লজটি সাধারণ যে প্রফেশনাল কার্ড, নেম প্লেটস বা ডিরেক্টরিতে যে তালিকা থাকে সেটা পাবলিকেশন বা ইউজ করা যাবে, এটা প্রহিবিটেড না যতক্ষণ না এতে থাকা ইনফরমেশন প্রফেশনাল এবং একাডেমিক কোয়ালিফিকেশন এবং পাবলিক অফিসের অবস্থান, মানে যেখানে তার অফিস অবস্থিত, এই ইনফরমেশনগুলো থাকে এবং যেখানে পার্সোনাল কোনো অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে উল্লেখ থাকবে না। তারপর আছে শ্যাল নট এমপ্লয় অ্যানাদার ফর সলিসিটিং ফর হিম, মানে অ্যাডভোকেট তার প্রফেশনাল এমপ্লয়মেন্টের আবেদন বা প্রাপ্তির জন্য অন্য কাউকে সলিসিট করতে পারবে না বা কোনো ধরনের রিমিউনারেশনও দিতে পারবে না। এমনকি আনলাইসেন্সড পার্সনের সাথে তার প্রফেশনাল এমপ্লয়মেন্টের সাথে জড়িত কোনো ইনসিডেন্ট এর ম্যাটারও শেয়ার করতে পারবে না। শুধু তাই নয়, আনলাইসেন্সড পার্সনকে ল প্র্যাকটিস করতে বা কোনো ধরনের কম্পেনসেশন রিসিভ করতে হেল্প বা ইন্সপায়ারও করা যাবে না। শ্যাল নট কমিউনিকেট উইথ পার্টি প্রেজেন্টেড বাই অ্যান অ্যাডভোকেট ইন এ কন্ট্রোভার্সিয়াল ম্যাটার ইন দ্য অ্যাবসেন্স অ্যান্ড উইদাউট দ্য কনসেন্ট অফ সাচ অ্যাডভোকেট, মানে একজন অ্যাডভোকেট যিনি কেসটি প্রতিনিধিত্ব করছেন, মানে ডিল করছেন, তার উইদাউট কনসেন্টে সেই কেসের কন্ট্রোভার্সিয়াল ম্যাটার নিয়ে অন্য পক্ষের সাথে কমিউনিকেশন করা যাবে না। তারপর আছে শ্যাল নট কমিউনিকেট উইথ অর আর্গিউ উইথ এ জাজ উইন দ্য অপোজিং অ্যাডভোকেট ইজ অ্যাবসেন্ট। এটার মানে হচ্ছে অপোজিং অ্যাডভোকেট অ্যাবসেন্ট থাকলে জাজের সাথে কোনো ধরনের আর্গিউ বা কমিউনিকেশন করা যাবে না। তবে এই রুলটি এক্সপার্ট ম্যাটার্সের ক্ষেত্রে এবং জাজ বা জুডিশিয়াল অফিসারের কাছে বিচারাধীন নয় এমন ম্যাটার্সের ক্ষেত্রে রুলসটি অ্যাপ্লাই করা হবে না। তারপর আছে শুড নট ডিক্লাইন অ্যাসোসিয়েশন অ্যাজ এ কলিগ আনলেস দ্য ডিউজ অফ দ্য অ্যাডভোকেটস ফার্স্ট রিটেইনড আর পেইড, মানে একজন অ্যাডভোকেটের কলিগ হিসেবে অ্যাসোসিয়েশন ডিক্লাইন করা উচিত যদি না প্রথমে রাখা অ্যাডভোকেটের ডিউজ পেইড করা হয়। তারপর নাম্বার 7-এ আছে অল পার্সোনাল ক্ল্যাশেস বিটুইন অ্যাডভোকেটস শুড বি অ্যাভয়েডেড। এখানে মনে রাখতে হবে সবসময় ক্লায়েন্টস আর দ্য লিটিগেন্টস বাট নট অ্যাডভোকেটস। সো ক্লায়েন্টসদের মধ্যে ইল ফিলিং যেটাই হোক না কেন, অ্যাডভোকেটরা একে অপরের প্রতি আচরণ ভালো রাখতে হবে এবং তাদের মধ্যে সমস্ত পার্সোনাল ক্ল্যাশেস অ্যাভয়েড করে চলতে হবে। তারপর আছে দ্য ফিস শুড নট বি ডিভাইডেড ফর লিগ্যাল সার্ভিসেস। অ্যাডভোকেটদের মধ্যে এগ্রিমেন্টের মাধ্যমে করা কাজ ব্যতীত অ্যাডভোকেটগণ অন্য কারোর সাথে কোনো ফি নিয়ে ডিভিশন করতে পারবে না লিগ্যাল সার্ভিসের ক্ষেত্রে। তারপর আছে টু মেনটেন দ্য অর্ডার অফ প্রেসিডেন্স। অ্যাডভোকেটদের ডিউটি হলো বার কাউন্সিলে অ্যাডভোকেটদের রোল অনুযায়ী প্রেসিডেন্স ক্রম বজায় রাখা, মানে অগ্রাধিকারের ক্রমটা বজায় রাখা। তারপর আছে শুড বি রেসপেক্টফুল টু দ্য সিনিয়র মেম্বার্স অ্যান্ড দ্য লেটার শুড বি কার্টিয়াস অ্যান্ড হেল্পফুল টু জুনিয়র্স। আচ্ছা, এখানে জুনিয়র মেম্বারদের সিনিয়র মেম্বারদের প্রতি রেসপেক্টফুল হতে বলা হয়েছে এবং পরবর্তীতে সিনিয়ররাও তাদের জুনিয়রদের প্রতি বিনয় এবং হেল্পফুল হবে। তারপরে আছে দ্য সিনিয়র অ্যাডভোকেট শ্যাল লিড দ্য কেস অ্যান্ড দ্য জুনিয়র শুড অ্যাসিস্ট হিম। যেখানে মোর দেন ওয়ান অ্যাডভোকেট এঙ্গেজড থাকবে সেখানে সিনিয়র অ্যাডভোকেটস কেস লিড করবে এবং জুনিয়ররা তাকে অ্যাসিস্ট করবে। তারপর এখন দেখব কন্ডাক্ট উইথ রিগার্ড টু ক্লায়েন্টস। আচ্ছা, ক্লায়েন্টসের ক্ষেত্রে যে আচরণ একজন অ্যাডভোকেটকে ফলো করতে হবে। প্রথমে আছে
শুড নট হ্যাভ এনি ইন্টারেস্ট ইন এ প্রপার্টি ইনভলভড ইন দ্য কেস। এখানে বলেছে একজন অ্যাডভোকেটের ক্লায়েন্টের মামলার সাথে জড়িত কোনো প্রপার্টিতে ইন্টারেস্ট থাকা যাবে না। তারপর আছে শুড নট টেক এনি কেস অ্যাডভার্স টু এ ক্লায়েন্ট অর ফর্মার ক্লায়েন্ট ওয়ার এ কনফিডেন্সিয়াল ম্যাটার ইজ রিলেটেড। একজন অ্যাডভোকেটের তার ক্লায়েন্ট বা ফর্মার ক্লায়েন্টের কাছ থেকে এমপ্লয়মেন্ট অ্যাকসেপ্ট করা যাবে না যেখানে কনফিডেন্সিয়াল ম্যাটার রিলেটেড আছে। তবে এখানে শর্ত যে এটি শুধু তার ক্লায়েন্টের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোনো ব্যক্তি বা তার কাছ থেকে কোনো ফি নেননি এরকম যদি কেউ হয়, তাহলে ফর্মালি কোনো পার্সন দ্বারা নিযুক্ত হননি এরকম যদি কোনো কিছু হয়, তাহলে এসব ক্ষেত্রে এমপ্লয়মেন্ট অ্যাকসেপ্ট করতে পারবেন। তারপর আছে শ্যাল নট অ্যাকসেপ্ট এমপ্লয়মেন্ট অ্যাডভার্স টু এ ক্লায়েন্ট। একজন অ্যাডভোকেট অ্যাট ফার্স্ট তার রিলেশন ডিসক্লোজ না করে কোনো প্রফেশনাল এমপ্লয়মেন্ট অ্যাকসেপ্ট করতে পারবেন না। শ্যাল নট রিপ্রেজেন্ট কনফ্লিক্টিং ইন্টারেস্ট। একজন অ্যাডভোকেট কনফ্লিক্টিং ইন্টারেস্টকে রিপ্রেজেন্ট করবে না। শ্যাল নট পারচেজ এনি প্রপার্টি ইন হুইচ হি অ্যাপিয়ার্স ফর এ পার্টি। একজন অ্যাডভোকেট যখন তার পার্টির হয়ে কোর্টে হাজির হন তখন তিনি ক্লায়েন্টের কোনো প্রপার্টি পারচেজ করতে পারবেন না, সেটা কোনো প্রবেট বা ফরক্লোজার বা অকশনে জুডিশিয়াল সেল হোক না কেন। তারপর আছে শ্যাল নট কমিঙ্গল দ্য প্রপার্টি অফ এ ক্লায়েন্ট উইথ হিজ ওন। মানে একজন অ্যাডভোকেট কখনও তার ক্লায়েন্টের প্রপার্টি তার নিজের অর্থ বা প্রপার্টির সাথে সংযুক্ত করতে পারবেন না। নাম্বার 7-এ আছে শ্যাল নট অ্যাডভাইজ দ্য কমেন্সমেন্ট অফ প্রসিকিউশন অর ডিফেন্স অফ কেস। একজন অ্যাডভোকেট কেস প্রসিকিউশন বা ডিফেন্সের জন্য অ্যাডভাইস দেবেন না যদি না তার রেফারেন্সে তার সাথে কনসাল্ট করা হয়। নাম্বার 8-এ আছে শ্যাল নট অ্যাডভাইজ টু ভায়োলেট এনি ল। একজন অ্যাডভোকেট তার প্রফেশনাল ক্যাপাসিটিতে কখনোই কাউকে ল ভায়োলেশনের জন্য কোনো অ্যাডভাইস দেবেন না। নাম্বার 9-এ আছে টু আন্ডারটেক দ্য ডিফেন্স অফ এ পারসন অ্যাকিউজড অফ ক্রাইম অ্যাজ টু দ্য গিল্ট অফ দ্য অ্যাকিউজড রিগার্ডলেস অফ হিজ পার্সোনাল ওপিনিয়ন। আচ্ছা, একজন অ্যাডভোকেটের রাইট হলো অ্যাকিউজড পারসনকে ডিফেন্স করা এবং তার ব্যক্তি মতামতকে জ্ঞান থেকে আলাদা করে বিবেচনা না করা, মানে তাকে যথাযথ মূল্য দিতে হবে। আদারওয়াইজ ইনোসেন্ট পারসনস বা ভিকটিমস যারা পরিস্থিতির শিকার তারা প্রপার ডিফেন্স থেকে বঞ্চিত হতে পারে। নাম্বার 10-এ আছে শ্যাল ফিক্স রিজনেবল ফিস। এখানে বলা হয়েছে ফিস নির্ধারণের ক্ষেত্রে অ্যাডভোকেটদের এমন চার্জ এড়ানো উচিত যা তাদের আন্ডারভ্যালু মানে অবমূল্যায়ন করে। একজন ক্লায়েন্টের অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে একজন অ্যাডভোকেট ফিস চাইবে এবং ইন রেসপেক্ট অফ দ্য উইডোস অ্যান্ড অরফেন্স অফ অ্যান অ্যাডভোকেট অল অ্যাডভোকেটস শ্যাল অ্যাসিস্ট দেম ফ্রি অফ চার্জ। নাম্বার 11-এ আছে controversies with clients concerning compensation are to be avoided. কম্পোজিশন রিলেটেড কন্ট্রোভার্সিসগুলো অ্যাভয়েড করতে হবে অ্যাডভোকেটদের যতক্ষণ না তার সেলফ রেসপেক্ট বা তার সার্ভিসের জন্য যুক্তিসঙ্গত প্রতিদান পাওয়ার অধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। টু ডু হোয়াট এভার মে ইনেবল হিম টু সাকসিড ইন উইনিং হিজ ক্লায়েন্টস কজ। মানে একজন অ্যাডভোকেটের ডিউটি হলো তার ক্লায়েন্টদের বিজয়ী করতে সে সব পন্থাই অবলম্বন করতে পারবে, তবে লিগেলি। If the advocate becomes the witness for his client, he should leave the trial of the case to the advocate. একজন অ্যাডভোকেট যখন তার ক্লায়েন্টের পক্ষে উইটনেস হন শুধুমাত্র ফর্মাল ম্যাটার্সগুলো ব্যতীত, যেমন অ্যাটেস্টেশন বা কাস্টডি বা ইনস্ট্রুমেন্ট এক্সেট্রা, তখন তাকে সেই কেসের ট্রায়ালটা আদার অ্যাডভোকেটের কাছে ছেড়ে দিতে হবে। No advocate shall force the opposing advocate to trial knowing that later has problem in that day and no harm will result from a trial at a different day. এর মানেই বোঝা যাচ্ছে কোনো অ্যাডভোকেট অপোজিং অ্যাডভোকেটকে ট্রায়ালের জন্য ফোর্স করতে পারবেন না, এটা জেনে শুনে যে পরবর্তীতে সেই দিনে কোনো প্রবলেম হতে পারে এবং আদার ডেতে ট্রায়াল রিলেটেড ম্যাটার নিয়ে কোনো হার্ম হবে না, এই ধরনের ফোর্স করা যাবে না। তো এই গেল ক্লায়েন্টের ক্ষেত্রে ডিউটি। এখন দেখব ডিউটি টু দ্য কোর্ট। প্রথমে আছে ডিউটি অফ অ্যান অ্যাডভোকেট টু মেনটেন টুয়ার্ডস দ্য কোর্টস এ রেসপেক্টফুল অ্যাটিটিউড। এর অর্থ হলো শুধু জুডিশিয়াল অফিসের টেম্পোরারি দায়িত্বের জন্য নয়, বরং এর সর্বোচ্চ গুরুত্ব বজায় রাখার জন্য কোর্টের প্রতি রেসপেক্টফুল অ্যাটিটিউড বজায় রাখা একজন অ্যাডভোকেটের কর্তব্য। তারপর আছে শ্যাল নট অ্যাডভাইজ এ পারসন হুজ টেস্টিমনি কুড এস্টাবলিশ এ ম্যাটেরিয়াল ফ্যাক্ট টু অ্যাভয়েড ইট অর কনসিল হিম অর মেক হিজ টেস্টিমনি আনঅ্যাভেলেবল। এটা হচ্ছে একজন অ্যাডভোকেট এমন কোনো ব্যক্তিকে জেনে শুনে যে তার টেস্টিমনি দ্বারা একটি ম্যাটেরিয়াল ফ্যাক্ট এস্টাবলিশ হতে পারে তাকে প্রসেস অফ সার্ভিস এড়াতে বা আত্মগোপন করার কোনো অ্যাডভাইস দিবেন না। তারপর হচ্ছে শ্যাল নট ইন্টেনশনালি মিসকোট দ্য টেস্টিমনি অফ এ উইটনেস অর এনি বুক
স্ট্যাটিউট অর ডিসিশন। এখানে বলেছে একজন অ্যাডভোকেট ইন্টেনশনালি একজন জাজ বা জুডিশিয়াল অফিসার জুরিকে একজন উইটনেসের সাক্ষ্য, অপোজিং অ্যাডভোকেটের আর্গুমেন্ট বা কন্টেন্ট অফ ডকুমেন্টের বিষয়বস্তু মিসকোট মানে ভুল উদ্ধৃতি করবেন না। এবং শুধু তাই নয়, কোনো জাজ বা জুডিশিয়াল অফিসারকে কোনো বুকস বা স্ট্যাটিউট বা ডিসিশনের ল্যাঙ্গুয়েজ মিসকোট করবেন না। নাম্বার 4 আছে মার্কড অ্যাটেনশন অ্যান্ড আনইউজুয়াল হসপিটালিটি টু এ জাজ অর জুডিশিয়াল অফিসার শুড বি প্রহিবিটেড। একজন অ্যাডভোকেট জাজের সাথে পেন্ডিং কেসের সুবিধার জন্য প্রাইভেটলি আর্গিউ বা কমিউনিকেট করা যাবে না, এবং কোনো ফেভার বা স্পেশাল কনসিডারেশন হিসেবেও জাজের কাছ থেকে কোনো কিছু অ্যাকসেপ্ট করা যাবে না। নাম্বার 5 আছে দ্য suppression of facts or concealing of witnesses capable of establishing the innocence of the accused in highly reprehensible। এখানে বলেছে অ্যাকিউজড পার্সনের ইনোসেন্স মানে নির্দোষতা স্ট্যাবলিশ করতে পারে এমন উইটনেসদের সাক্ষী কনসিল করা মানে গোপন করা বা দমন করা একজন অ্যাডভোকেটের জন্য হাইলি আনএক্সপেক্টেবল। নাম্বার 6 আছে should not make publication in newspapers about a case pending which may interfere a fair trial। একটি বিচারাধীন কেস সম্পর্কে নিউজ পেপারে পাবলিশ করা উচিত নয়, কারণ এর মাধ্যমে একটি ফেয়ার ট্রায়ালে হস্তক্ষেপ হতে পারে এবং অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। টু এন্ডেভিওর টু প্রিভেন্ট পলিটিক্যাল কনসিডারেশনস ফ্রম আউটউইগিং জুডিশিয়াল ফিটনেস ইন দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস। এর মানে হচ্ছে জাজেসদের অ্যাপয়েন্টমেন্ট এবং সিলেকশনের ক্ষেত্রে জুডিশিয়াল ফিটনেসের চেয়ে বেশি পলিটিক্যাল কনসিডারেশনসকে প্রিভেন্ট করার চেষ্টা করাই হলো অ্যাডভোকেটের কর্তব্য। নাম্বার 8 আছে টু অ্যাপিয়ার ইন কোর্ট ওয়েন এ ম্যাটার ইজ কল্ড। যখনই কোর্টে ডাক পড়বে তখনই হাজির হতে হবে কোর্টে, এবং যদি পসিবল না হয় তখন স্যাটিসফ্যাক্টরি অল্টারনেটিভ অ্যারেঞ্জ করতে হবে। নাম্বার 9 আছে শুড নট এক্সপ্রেস হিজ লিগ্যাল ওপিনিয়ন ভলেন্টারিলি ইন কেসেস হি ইজ নট এনগেজ। একজন অ্যাডভোকেটের সেই কেসে লিগ্যাল ওপিনিয়ন ভলেন্টারিলি দিতে পারবেন না যে কেসে তিনি সরাসরি এঙ্গেজ নন। এখন দেখব কন্ডাক্ট উইথ রিগার্ড টু দ্য পাবলিক জেনারেলি। আচ্ছা, জেনারেল পাবলিকের সাথে কেমন হওয়া উচিত একজন অ্যাডভোকেটের আচরণ, তা হচ্ছে নাম্বার 1 আছে অ্যান অ্যাডভোকেট শ্যাল নট কন্ডাক্ট এনি কেস টু হ্যারেস সামওয়ান। একজন অ্যাডভোকেট কাউকে হ্যারেস করার উদ্দেশ্যে বা কোনো বিষয়ে ডিলে করার উদ্দেশ্যে কোনো কেস পরিচালনা করবেন না। নাম্বার 2 আছে শুড অলওয়েজ ট্রিট অ্যাডভার্স উইটনেসেস অ্যান্ড পার্টিস উইথ ফেয়ারনেস অ্যান্ড ডিউ কনসিডারেশনস। একজন অ্যাডভোকেটকে অলওয়েজ অ্যাডভার্স উইটনেস এবং পার্টিসের সাথে ফেয়ার এবং যথাযথ বিবেচনার সাথে আচরণ করতে হবে। নাম্বার 3 হচ্ছে if the advocate is convinced that the case is filed to harass the adverse party, he should not conduct the case। যদি অ্যাডভোকেট কনফার্মড হন যে কেসটি অ্যাডভার্স পার্টিকে হ্যারাস করার জন্য ফাইল করা হয়েছে, তখন তিনি অবশ্যই একটি সিভিল কজ করবে বা ডিফেন্স করবে যে এটি অপরপক্ষকে হ্যারাস করার জন্য ফাইল করা হয়েছে, এবং তিনি সেই মামলাটি আর পরিচালনা করবেন না। নাম্বার 4 আছে দ্য অ্যাডভোকেট হ্যাজ দ্য রাইট টু ডিক্লাইন প্রফেশনাল এমপ্লয়মেন্ট অ্যান্ড টু ডিসাইড হোয়াট বিজনেস হি উইল অ্যাকসেপ্ট। অ্যাডভোকেটের প্রফেশনাল এমপ্লয়মেন্ট ডিক্লাইন করার এবং তিনি কোন বিজনেস অ্যাকসেপ্ট করবেন তার ডিসিশন নেওয়ার রাইট আছে। নাম্বার 5 আছে শ্যাল নট রেন্ডার এনি সার্ভিস অর অ্যাডভাইস ইনভলভিং ডিসলয়ালটি টু দ্য ল। একজন অ্যাডভোকেটের কোনো ক্লায়েন্ট, কর্পোরেট, কোনো ব্যক্তি, পলিটিক্যাল যত ইম্পর্টেন্টই হোক না কেন, লয়ের সাথে ডিসলয়ালিটি করে কোনো অ্যাডভাইস প্রদান করা যাবে না। নাম্বার 6 আছে শ্যাল নট কমিউনিকেট নর অ্যাপিয়ার বিফোর এ পাবলিক অফিসার, বোর্ড অর কমিটি without first disclosing that he is an advocate representing interests that may be affected by the action of such officer, board or committee। মানে একজন অ্যাডভোকেট তার প্রফেশনাল ক্যাপাসিটি ইউজ করে কোনো পাবলিক অফিসার, বোর্ড, কমিটি বা কোনো সংস্থার সাথে কোনো ধরনের কমিউনিকেশন করবেন না বা তাদের সামনে উপস্থিত হবেন না উইদাউট ডিসক্লোজিং দ্যাট হি ইজ অ্যান অ্যাডভোকেট। কারণ যারা রিপ্রেজেন্ট করছে কেসটি, তখন এই ধরনের অফিসার, বোর্ড বা কমিটির অ্যাকশন দ্বারা তাদের রিপ্রেজেন্টিং ইন্টারেস্টটি এফেক্টেড হওয়ার পসিবিলিটি থাকে। নাম্বার 7 আছে শুড নট অ্যাকসেপ্ট এনি এমপ্লয়মেন্ট ইন এনি ম্যাটার অফ হুইচ হি হ্যাজ প্রিভিয়াসলি অ্যাক্টেড ইন এ জুডিশিয়াল ক্যাপাসিটি। একজন অ্যাডভোকেট যে যোগ্যতার ভিত্তিতে প্রিভিয়াস জুডিশিয়াল ক্যাপাসিটিতে কাজ করেছেন, তার কোনো ম্যাটার এই একজন অ্যাডভোকেট হিসেবে এমপ্লয়মেন্ট অ্যাকসেপ্ট করতে পারবেন না। নাম্বার 8 আছে শ্যাল নট পারফর্ম এনি আদার জব অর বিজনেস। এখানে বলেছে একজন অ্যাডভোকেটকে জেনারেল রুল অনুযায়ী অন্য কোনো বিজনেস বা প্রফেশন ক্যারি করা যাবে না বা পারফর্ম করা যাবে না, বা কোথাও অ্যাক্টিভভাবে পার্টনারশিপে বা স্যালারি বেসিসেও জব করতে পারবেন না। মানে একসাথে দুই পেশা পারফর্ম করতে পারবেন না।
তো সবশেষে এই বলবো যে এই এথিক্যাল ম্যাটার্সগুলো আমাদের কর্মক্ষেত্রে সবারই প্রয়োজন যারা ইন্টার্নশিপ করবেন বা অ্যাডভোকেট হয়েছেন। নর্মসগুলো জানা থাকলে কোর্টে মুভ করতে খুব একটা ঝামেলা হয় না। সো আই হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ ইন ইউর এমপ্লয়মেন্ট সেক্টর। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এমনই নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন টু গেট আপডেটেড।